আপনি আসছেন মাত্র 1.5 মাস হয়েছে, এখনই আপনি সমালোচনা নিতে পারতেছেন না। মানে আপনি কি আওয়ামী লীগের মতো আমাদেরকে গুম করা শুরু করবেন? বিচার বিভাগকে স্বাধীন করবার জন্য সুযোগ করে দিচ্ছেন না, এটা মানে কি? বাইশ দিনে 5-6 জনকে গ্রেফতার করা হয়েছে ফেসবুক স্ট্যাটাসের কারণে, প্রধানমন্ত্রী অথবা সরকারের সমালোচনা করবার কারণে। যে বিএনপি আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল না, এটা হচ্ছে দুইটা পরিবারের দুইটা ট্রেড লাইসেন্স করা, রেজিস্টার করা দুইটা কোম্পানি, এবং এই কোম্পানিতে চাকর-বাকর আছে, কর্মচারী আছে, কিন্তু রাজনৈতিক নেতাকর্মী নাই। আমি তো দলীয় ছাত্র রাজনীতির বিপক্ষের মানুষ। আমি কোনোদিন ক্ষমতা পেলে সকল ছাত্র সংগঠন ব্যান করে দেবো। কোনো রাজনৈতিক দলে ছাত্র সংগঠন থাকতে পারবে না। ইট জাস্ট এ পিওর ননসেন্স আইডিয়া। আপনি সহ অনেকের বিরুদ্ধে একটা এরকম আপত্তিও আছে। ন্যারেটিভটা এভাবে দিতে গিয়ে মূলত আপনারা 71-কে নাকচ করতে চান। না, সত্য না, এগুলো একটা বোগাস কথা। 71 একটা জাতির ইতিহাসের একটা মাইলস্টোন। একই প্রশ্ন এনসিপির জন্য, একই প্রশ্ন জুলাইয়ের সকল পক্ষের রাজনৈতিক দলের জন্য। এককভাবে এই রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নাই। বিএনপিকে তো আমরা এতদিন গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল বলেছি, কিন্তু এখন আমরা কেন এটাকে চ্যালেঞ্জ করতেছি যে আসলে জুলাইকে সে হয়তো ধারণ করে না। সেখানে এখন পর্যন্ত জামাত জুলাইকে ধারণ করে না এমন কোনো কিছু তারা এখনো করে নাই। যে আপনি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন এবং আপনার আচরণে সেগুলো দৃশ্যমান, এবং আলটিমেটলি আবার একটা লড়াইতে যেতে হবে আর কি। গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের নিপীড়ন, জবরদস্তি ও ফেসিবাদ বিরোধী যে কজন শক্তিশালী কণ্ঠস্বর আমরা দেখেছি, তাদের মধ্যে অন্যতম হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার শানিত কিছু বক্তব্যের মাধ্যমে তিনি বিশেষত তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। পেশা জীবনে আইনজীবী হলেও তার প্রধান পরিচয় তিনি একজন রাজনীতিবিদ। বর্তমানে এবি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ জনপালসের পলিটিক্যাল রুমে ফুয়াদ ভাই আমাদের অতিথি হয়ে এসেছেন। প্রথমে স্বাগত জানিয়ে শুরু করতে চাই, অনেকে আপনার পড়াশোনা একাডেমিক জীবন নিয়ে আগ্রহী, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি লেখাপড়া করেছি বিভিন্ন জেলায় বাবার চাকরি সূত্রে। ভৈরব, কিশোরগঞ্জে ছিলাম, চাঁদপুরে ছিলাম, খুলনায়, তারপরে হচ্ছে পিরোজপুরে, বরিশালে গ্রামের বাড়িতে ছিলাম কয়েক বছর, মোমেনশাহীতে ছিলাম, টাঙ্গাইলে ছিলাম। ক্লাস 8 থেকে মোটামুটি ঢাকায় বলা যায় আর কি। বাবা ঢাকাতে আসছেন অনেক জায়গায়, মাঝখানে আবার ঢাকার বাইরে চলে গেছি আর কি। আমরা ঢাকাতে হইলাম 67 সাল থেকে ভাড়াটে। কি সরকারি কর্মকর্তা ছিলেন? সরকারি না, ঝুট মিলে চাকরি করতেন। তো ওই ঝুট মিলের ম্যানেজমেন্টে ট্রান্সফার হইতো আর কি বিভিন্ন জায়গাতে আর কি। তো বাবা ঢাকাতে 67 সাল থেকে। আচ্ছা, আন্টি কি করতেন? আম্মা হাউসওয়াইফ। ওকে। আম্মা হাউসওয়াইফ। তো পারিবারিকভাবে আমরা রাজনৈতিক পরিবারে জন্ম আর কি। ইনফ্যাক্ট বাবা বাম রাজনীতি করেছেন, ছাত্র ইউনিয়ন করতেন, জাসদ করেছেন কিছুদিন, মুক্তিযোদ্ধা ছিলেন, চাচা ওয়ার্কার্স পার্টি করতেন। তো এই জন্য আমিও বাম ডান সব রাজনীতি করেছি ছাত্র জীবনে, অল্প অল্প সময় করে আর কি। তো এই জন্য রাজনীতি খুব অ্যাক্টিভলি বাংলাদেশে করার সুযোগ হয়নি। আপনার আব্বা বাবা ইয়াতে ছিল, মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ। তো বাবা চাকরি জীবনে যাওয়ার পরে এরপরে আর পলিটিক্সে অত অ্যাক্টিভ ছিলেন না, বাট পলিটিক্যালি খুব কনসিয়াস ছিলেন। বাসায় আমরা মনে আছে যে আপনার টানাপোড়েনের মধ্যবিত্ত পরিবার হলেও পত্রিকা পড়ার কালচার ছিল। 2টা পত্রিকা রাখা হতো, টেবিলে আলোচনা হতো, খাওয়ার টেবিলে আজকে কি কোনটা সংবাদ, কেন হইলো, কি হইলো, এবং বাবা এগুলো বাম মতাদর্শিক জায়গা থেকে ব্যাখ্যা করতেন, বলতেন। বাবা খুব কালচার মানুষ ছিলেন, গান গাইতেন, ভালো অভিনয় করতেন, সিনেমাতে অভিনয় করেছেন একসময় 60-এর দশকে, নিজে মঞ্চ নাটক লিখে নিজে মঞ্চ নাটক মঞ্চস্থ করেছেন। তো খুব কালচার লোক ছিলেন। তো সেই সূত্রে আমরা পারিবারিকভাবেই রাজনীতি নিয়ে যথেষ্ট সচেতন ছিলাম, কি হচ্ছে না হচ্ছে। আমাদের বয়সের একটা ছেলের এই লেভেলের পলিটিক্যাল কনসিয়াসনেস খুবই রেয়ার, ভেরি রেয়ার ছিল আর কি। ওই সময় থেকেই আমাদের বন্ধু বান্ধবরা কি নিয়ে কথা বলতো, কোথায় খাইতে যাবে, কোথায় চাইনিজে গেছে, কোথায় প্রেম করতেছে, কোথায় গাঁজা খাইতেছে, ইডেন কলেজের সামনে গেছে। তো সেখানে আমরা সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন করতাম যে কেন। এগুলো কোন সময় 80s নাকি? না, এটা ধরেন আমি ম্যাট্রিক হচ্ছে 96, সো এই 92, 3, 4, 5 এরকম সময়গুলোতে অনওয়ার্ডস আর কি। এবং আমি নিজে তখন টুকটাক বাম রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেলাম স্কুলে।
কলেজে, এরপর ডান রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন বাম থেকে ডানে আসলেন কেন? মানে একটা সময় মনে হয়েছে যে ডান ভ্যালুয়েট করতে পারছে না আর কি আপনার, এবং একটু ধর্মের সাথে একেবারে কন্ট্রাডিকশনে চলে যাচ্ছে আর কি, বাম রাজনীতির জায়গা থেকে আর কি, যে এবং এটা অপ্রয়োজনীয় মনে হয়েছে। এটা কি শুধু বাংলাদেশের কনটেক্সটে নাকি আন্তর্জাতিক গ্লোবাল কনটেক্সটেও? আমি মানে আপনি আপনার অবস্থান আর কি ধরেন যে কেন গ্লোবাল কনটেক্সটে আমার কাছে মনে হয় নাই যে খুব বেশি, যেমন ধরেন ইংল্যান্ডে দেখলাম যে মুসলিম কমিউনিটির মেজর অংশ যারা পলিটিক্স করে তারা লেবার পার্টি পলিটিক্স করে, এবং লেবার পার্টিতে একটা বাম ঘরানার সেন্টার লেফট একটা পলিটিক্যাল পার্টি, এবং এটা করতে গিয়ে তার ধর্মের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে না তাদের কাছে। কিন্তু বাংলাদেশেই দেখলাম বামপন্থী হইতে হইলে নাস্তিক হইতে হয়। তো এই কন্ট্রাডিকশনটা মানে আমাদের জন্য মানে গ্রহণযোগ্য ছিল না। আমার বাবাও নাস্তিক ছিলেন না, উনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তো সেই জায়গাতে মনে হয়েছে যে এই বাম রাজনীতির মাটির সাথে মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে যার জন্য রাজনীতিটা আসলে করে সে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা কিভাবে করা যেত না ধরেন যে বামে থেকেও যে মাটিকে অ্যাড্রেস করা, কিংবা বামপন্থী রাজনীতির যে সমস্যা এটাকে চিহ্নিত করেও বামপন্থী তো থাকা যেত। হ্যাঁ, মাওলানা ভাসানী করেছেন। মাওলানা ভাসানী তো আপনার চীনপন্থী কমিউনিস্ট পার্টির মতাদর্শিক রাজনীতি করতেন, কিন্তু উনি আবার দেওবন্দের ছাত্রও ছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সবসময় একটা টুপি পরা থাকতো, জালি টুপি বলে আর কি, জালি টুপি ছিল, তারপরে পাঞ্জাবি পরতেন, সবসময় জুব্বা পরতেন, দাড়িওয়ালা মানুষ ছিলেন, নামাজ ইমামতি করতেন। দেখা গেছে যে বাম প্রোগ্রাম হচ্ছে, ন্যাপের প্রোগ্রাম হচ্ছে, মঞ্চেই দেখবেন দাঁড়ায় এসে নামাজ পড়তেছে, অথবা মাইক বন্ধ করে সবাইকে নিয়ে নামাজ পড়তেছে। তো সেটার একটা কম্বিনেশন যে সম্ভব সেটা আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে আদি বাম যাদেরকে বলি, সিপিবি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এটা মোটা দাগে দেখবেন অলমোস্ট প্রায় সবাই নাস্তিক। তো একটা দলের একটা বড় অংশ নাস্তিক হলে আপনি মসজিদে যান না, মসজিদের সাথে কানেক্টেড না, ধর্মপ্রাণ মানুষদেরকে প্রতিনিয়ত গালাগালি করেন, মৌলবাদী শক্তি, এই সেই এগুলো। এটা ধরেন যে ধরেন যে আমি একটা উদাহরণ, আমাদের এখানে ভাসানী আছেন আমরা দেখেছি, কিন্তু ধরেন যে যেটা বললেন মূলধারার যে সিপিবি বা ধরেন যে যারা বামপন্থার রাজনীতি করে, এটা কেমনে বাংলাদেশে কেমনে ডেভেলপ করলো, একেবারে আলাদা হয়ে গেল কেমনে? এটার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে বাম রাজনীতির সংকট আর কি। বাংলাদেশে দেখবেন যে আমাদের যে কমিউনিস্ট পার্টি, যেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কিন্তু আপনার কলকাতায়, এবং এই অঞ্চলে শুধু না, পাকিস্তান রাষ্ট্র যখন হয় 47-এ, আপনার কলকাতা কেন্দ্রিক যে কমিউনিস্ট পার্টি ছিল সিপিএম, এই সিপিএমের 600+ কমরেড সদস্যকে, মেম্বারকে তখন পাকিস্তান অংশে পাঠানো হয় দল তৈরি করবার জন্য। তাহলে আমাদের কমিউনিস্ট পার্টি কিন্তু আমাদের মাটিতে তৈরি হয়নি, এবং যারা কমিউনিস্ট পার্টির সদস্য আকারে আপনার বাংলার এই অংশে আসছেন নতুন দল করবার জন্য, তারা মোটা দাগে হচ্ছে জমিদার পরিবারের সন্তান ছিলেন, হিন্দু, বনেদি, ব্রাহ্মণ জমিদার পরিবারের সন্তান, এবং পাকিস্তান রাষ্ট্র হওয়ার কারণে তারা জমিদারি প্রথা থেকে বঞ্চিত হয়েছেন। জমিদারি প্রথা বাতিল হয়ে গেছে পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে, প্রজাসত্ব আইন হওয়ার কারণে। তাহলে তাদের মধ্যে পাকিস্তান রাষ্ট্রের প্রতি যে একটা বিদ্বেষ, ঘৃণা, এইটা একটা ইসলাম বিদ্বেষের পর্যায়ে চলে গেছে, কারণ যেহেতু ইসলামের ভিত্তিতে, মুসলমানের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটা হয়েছে, এইটা তার পলিটিক্সের ভিতরে রিফ্লেক্টেড হয়েছে। এবং হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে যে নাস্তিকও হিন্দু হতে পারে, কোনো সমস্যা নাই, কারণ তার ধর্মের যে রিচুয়াল, এটা একটা কালচার। এটা মানে যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারা প্রায় বলেছেন যে হিন্দু আসলে ধর্ম কিনা। হিন্দু শব্দ নামে কোনো ধর্ম কিন্তু আপনার ব্রিটিশরা আসার আগে এই অঞ্চলে ছিল না। যাদেরকে আমরা বৈষ্ণব বলি, বৈষ্ণবী একটা ধর্ম। যাদেরকে আমরা শাক্ত বলি, তারাই একটা ধর্ম। যাদেরকে আমরা ক্ষত্রিয় বলছি, বৈশ্য বলছি, অথবা ধরেন নমশূদ্র বলছি, তারাই এক একটা ধর্ম ছিল। চৈতন্যের অনুসারী যারা ছিলেন, তো সেই জায়গাগুলোতে যেটা করেছে ব্রিটিশরা এসেই মূলত হচ্ছে হিন্দু শব্দটাকে একটা ধর্ম আকারে পরিচিত করেছে। এর আগে হিন্দু ধর্ম বলে কিছু ছিল না, এটা বিভিন্ন সেগমেন্ট ছিল। এবং এই জন্য দেখবেন যে হিন্দু ধর্মের কিন্তু এলাকা ভিত্তিক দেবতা আলাদা, পূজারী আলাদা, মন্দির আলাদা। দেখবেন বাংলার হিন্দুর প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা,
কিন্তু আপনি উত্তরবঙ্গে যান, আপনি উত্তর অঞ্চলে যান, উত্তরপ্রদেশে যান, সেখানে ওটা পাবেন না। আপনি গুজরাটে যান, আপনি ওখানে পাবেন না। আপনি দক্ষিণ ভারতে যান, সেখানে পাবেন না। আপনি মহারাষ্ট্রে যান, ওখানে দেবতা আলাদা, তার ধর্মর উৎসব আলাদা, সিজন মৌসুম আলাদা, সব কিছু আলাদা। তো মানে প্রত্যেকটা একটা ধর্ম আকারে প্র্যাকটিস হয়েছে যার যার এলাকাতে আর কি। তো সেই জায়গাতে বাম রাজনীতির সংকটটা হয়েছে হিন্দুটাকে যেহেতু সে সংস্কৃত আকারে, তার জীবনাচরণ আকারে সে প্র্যাকটিস করে, আনন্দ উৎসব পূজা পার্বণ স্মৃতি শ্রুতি সব কিছু মিলিয়ে সে চলে, তার কাছে এই কন্ট্রাডিকশনটা মনে হয় নেই। কিন্তু মুসলমানের মধ্যে এটা চাপিয়ে দিলে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। তো তাকে এই যে কলকাতা কেন্দ্রিক জমিদারি প্রথা হারিয়ে উচ্চবর্ণের ব্রাহ্মণ হিন্দু যাদের হাতে বাম রাজনীতিটা শুরু হয়েছে, তাদের মাদ্রাসায় পড়া মুসলমানের ছেলেরা যখন বাম রাজনীতি শিখছে, তখন গ্র্যাজুয়ালি সে আসলে ধর্মবিচ্যুত হয়ে গেছে। এই জন্য দেখবেন যে বাংলাদেশের একটা মোটা দাগে সাবেক যারা বামপন্থী আছে তারা প্রচণ্ড ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ধর্মবিদ্বেষী, তারা সংস্কৃতির নামে প্রচণ্ড রকম ইসলামোফোবিক। এটা করতে গিয়ে যেটা হয়েছে, তার বাম রাজনীতিটা বিলীন হয়ে গেছে এই মাটি থেকে। কারণ একটা মাটির মেজরিটি মানুষের ধর্মকে আপনি উপেক্ষা করলে, অসম্মান করলে, সেখানে আপনি এই রাজনীতি করতে পারবেন না। তারপরও কিছু মানুষ যে আস্তিক ছিলেন না, তারা হাজি দানেশের কথা শুনি, কমরেড হাজি দানেশ, ওনার ব্যাপারে এটা প্রায় আসছে, যিনি নামাজ পড়ে বের হয়েছেন এরকম কথা আসছে, জুমার নামাজ পড়েন দু একজন আছেন, বাট মোটা দাগে ফ্রেমটা এরকম, যারা বাম রাজনীতি করেন তারা ইসলাম ধর্মবিদ্বেষী এরকম। দক্ষিণ এশিয়ার রাজনীতি মোটা ধাগে পেশি শক্তি ভিত্তিক। এই রাজনৈতিক সংস্কৃতিতে নিজেকে কেন যুক্ত করছেন বা করেছেন, বা কিংবা কিভাবে যুক্ত হয়েছেন, গল্পটা একটু শুনতে চাই আর কি। রাজনীতিতে যুক্ত হওয়া তো পারিবারিকভাবে, যেটা বললাম আর কি, যে পারিবারিকভাবেই মানে বাংলাদেশের তথাকথিত পারিবারিক এবং ভালো ছাত্রের মূল্যবোধ যেটা, মানে বাংলাদেশে দেখবেন ভালো ছাত্রকে, ভালো ছেলেকে তার একটা ক্রাইটেরিয়া আছে, তার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি করে না, সে হচ্ছে ভালো ছেলে। অতএব আপনি একটা ভালো ছাত্র, ভালো ছেলে হইতে হইলেও আপনি কি একটা দেশ বিমুখ চরিত্রের অধিকারী হইতে হবে। এই দেশে কি হইতেছে কিছু যায় আসে না, আপনি শুধু লেখাপড়া করবেন, কোচিংয়ে যাবেন, মাস্টারের কাছে যাবেন, অনেক অনেক গোল্ডেন জিপিএ, একেবারে বস্তা বস্তা জিপিএ ভৈরা নিয়ে আসবেন, ডিম আইনা ভৈরা, এরপরে হচ্ছে বিদেশ চলে যাবেন। বিদেশে গিয়ে আপনি একটা অনেক বড় চাকরি বাকরি করবেন, বুড়া বয়সে বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে দিবেন। এই হলো তার চিন্তার ফ্রেম। এটা কেন এরকম গঠন হয়? এটা তো একটা ধারাবাহিকতা আর কি, যে আপনার একটা সেলফিশ মেন্টালিটি, একটা জাতি গঠন হয় নাই, একটা জাতির যে লড়াইয়ের চরিত্র, এই চরিত্র তৈরি হয় নাই। ফাঁকি ঝুঁকি দিয়ে জাতি বানালে যে সমস্যা হয় আর কি, আপনার 9 মাসের গল্প বলে জাতি হয়ে গেছে। তো সেই জায়গায় একটা জাতির যে জাতীয় চরিত্র তৈরি করতে হয়, এই জাতীয় চরিত্র তৈরি হয় লড়াইয়ের মধ্য দিয়ে, স্ট্রাগলের মধ্য দিয়ে। আপনি যে কোনো জাতির, আপনি তুর্কি জাতির হিস্ট্রি পড়েন, ইরানিদের হিস্ট্রি পড়েন, এখানেও তো ধরেন যে লড়াই আছে। আপনি যদি ব্রিটিশ আমল থেকেই শুরু করেন, বড় বড় তো লড়াই আছে খুব সামান্য, এবং সেটাকে আপনার সমাজমুখী করা হয় নাই। এই লড়াইগুলোকে ওন করে আমাদের লেখাপড়ার মধ্যে এগুলোকে ইনগ্রেইন করে দিয়ে এগুলোকে গর্বিত করা, গর্বের অংশীদার করা, সেটা করা হয় নাই। আপনি দেখেন আমাদের পুরো পাঠ্যক্রমে ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন সম্পর্কে আমাদের কি পড়ানো হয়েছে? আমি তো আর্টসের ছাত্র ছিলাম, আমি তো কিছু পড়িনি। আপনি দেখবেন যে খুবই সামান্য এই তিতুমির শরীয়তুল্লাহর 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা। তিতুমির শরীয়তুল্লাহ কি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠার জিনিস? হাবিলদার রজব আলী খাঁ কি 1 পৃষ্ঠার জিনিস? 1857 সালে দেখবেন সিপাহী বিদ্রোহ পড়ানো হয়, শব্দটা সিপাহী বিদ্রোহ। বিদ্রোহ কেন? এটা তো একটা স্বাধীনতা সংগ্রাম ছিল, আজাদির লড়াই ছিল। তাহলে আপনি একটা আজাদির লড়াইকে একটা বিদ্রোহে নিয়ে আসছেন। বিদ্রোহ শব্দটা তো ব্রিটিশদের, তাহলে আপনি ব্রিটিশদের হিস্ট্রি বই বাংলায় তর্জমা করে আমাকে পড়াচ্ছেন। এই জায়গায় ধরেন যে আপনি এখানকার যে মানে এডুকেটেড মিডল ক্লাস, মানে অধ্যাপক আব্দুর রাজ্জাক এভাবে লিখেছেন, এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাটা আপনি কিভাবে দেখেন? শিক্ষিত মধ্যবিত্তি সংখ্যায় আছে, শ্রেণী আকারে নাই বাংলাদেশে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। শিক্ষিত মধ্যবিত্তের যে ক্যারেক্টার থাকা দরকার ছিল, সে ক্যারেক্টার এখানে নাই। বাংলাদেশে শিক্ষিত মধ্যবিত্তর ঘরে গেলে আপনি সিটিং রুমে বই পাবেন না, ফার্নিচার পাবেন সেগুন কাঠ দিয়ে খুব সুন্দর করে, বড় বড় সোফা, ডাইনিং টেবিল, সিটিং টেবিল, এগুলো চাটা খাওয়ার টেবিল টুবিল। সে কোথায় প্লট কিনছে, ফ্ল্যাট কিনছে, তার ছেলেমেয়েরা কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সে কয়দিন আগে থাইল্যান্ড ব্যাংকক থেকে চিকিৎসা করে ডাক্তার দেখায় আসছে। এই গল্পগুলো আপনি শুনতে পাবেন বাংলাদেশের তথাকথিত শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে। তাহলে এইটা শিক্ষিত মধ্যবিত্ত না, এটা নাম্বার। ক্লাস হইতে হইলে যে ক্লাসের ক্যারেক্টার লাগে, এই ক্যারেক্টার তার ভিতর এখনো তৈরি হয় নাই।
তো এইটা হচ্ছে ওই যে একই লেখাপড়ার সমস্যা, জি। কারণ আপনি তাকে রাষ্ট্র বিমুখ নাগরিক বানিয়েছেন। ছোটবেলা থেকে ভালো ছাত্র, ভালো ছেলের যে সংজ্ঞায়িত করেছেন, ওই তো ডাক্তার হয়েছে, ও তো ইঞ্জিনিয়ার হয়েছে, ও তো সকল বিসিএস অফিসার হয়েছে, ও তো মধ্যবিত্ত হয়েছে। তাহলে এই মধ্যবিত্ত যেটা হচ্ছে একটা প্রচণ্ড পরিচয় সংকটে ভুগতেছে। এবং আমাদের মধ্যবিত্ত হচ্ছে যে মোটামুটি সবাই মোটা দেখে কৃষক পরিবারের ছেলে। মানে আপনি দেখবেন বাবার জেনারেশন অথবা দাদা, 3 জেনারেশনের মধ্যে আপনি গেলে দেখবেন অলমোস্ট আমরা সবাই লাঙ্গল থেকে উঠে আসছি, আমরা মাটি থেকে কৃষক পরিবার থেকে উঠে আসছি। কৃষকের ছেলেমেয়ের ভিতরে দেখবেন তার আদি পেশা, তার বাবার পরিচয় নিয়ে একটা প্রচণ্ড হীনমন্যতা আছে। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, সে কনফিডেন্টলি বলে না যে আমি কৃষক পরিবারের ছেলে, আমার মাটির ঘর, আমার হোগল পাতা ছন দিয়ে বানানো ঘরে আমি বড় হয়েছি, আমার 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 বাবা হাল চাষ করে, আমার বাবা সকালবেলা লুঙ্গি কাঁচা দিয়া খালে নামে মাছ ধরতে, এই কথাটা বলে না, অথচ এটা সে করে প্রতিদিন। আবার এটাকে যখন সংকট কেন আপনার কি মনে হয়? এই যে পরিচয় সংকট, এই যে পুরো মানে এটা একটা পুরো চক্র, এটা কেন মানে কেন না কোনটার সাথে কোনটা কারে পুরো ঐতিহাসিক চক্র আর কি। এটা কলোনি শাসন একটা বড় জায়গা, যে আমাদের এই অঞ্চলের মানুষ তো আমরা গরিব ছিলাম না, আমাদেরকে তো গরিব করা হয়েছে। আমরা ব্রিটিশরা যখন আসে আপনার 1600-1700-এ, তখন মোঘল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল 27%-28%। এই মোঘল এম্পায়ারের ভিতরে সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমাদের এই বেঙ্গল। এই বাংলা তখন সারা দুনিয়ার জিডিপির 13-14% প্রডিউস করত। আজকের আমেরিকাও সারা দুনিয়ার জিডিপির এই পরিমাণ প্রডিউস করে না, চায়নাও করে না, ইউরোপিয়ান ইউনিয়নও করে না। তাহলে আমি এত ধনী ছিলাম 1700-এ, সেই আমি যখন 1947 সালে স্বাধীন হইলাম, তখন এখানের অবস্থা কি? 43 সালে এখানে বেঙ্গল ফ্যামিন হইল, বাংলায় 3 কোটির উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। ব্রিটিশরা আমার গুদাম থেকে ধান চাল নিয়ে স্টক করছে ইউরোপে, তার পশু পাখিকে যেন আগামী কয়েক বছর খাওয়ানো যায়, তার যে ফার্ম আছে, তার যে ভেড়ার পাল আছে, ওরা যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়, খাবারের অভাবে যেন মারা না যায়। সেখানে বেঙ্গলে মানুষের জন্য খাবারের স্পেস ছিল না। তো সেই কলোনিয়াল জায়গা থেকে ঢাকার আমাদের মসলিন, আমাদের জামদানি, আমাদের নকশিকাঁথা, ঢাকার যে বিশাল আপনার ইতিহাস সমৃদ্ধ সভ্যতা ছিল, সেগুলো সব হারায় গেছে, ব্রিটিশরা সব শেষ করে দিয়ে গেছে। এবং জমিদারি প্রথা, মানে উপরের বস হইল হোয়াইট ইউরোপিয়ান বস, কলোনিয়াল মাস্টার। সেকেন্ড স্টেজে আমাদের বস হইল হিন্দু জমিদার, মোটা দাগে কয়েকজন মুসলমান ছিল, খুবই কম, লো পার্সেন্টেজে। এই 2 টিয়ারের যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন, জুলুম 200 বছর ধরে আমাদের উপর এটা চলতে চলতে যেটা হয়েছে যে আপনার অস্থি মজ্জা সব ভেঙে গেছে, আপনার কোমর ভেঙে গেছে। জি জি। এইরকম একটা কোমর ভাঙা জাতি। আপনি শিক্ষিত মধ্যবিত্ত ছিলেন, আপনি এখন অশিক্ষিত হয়ে গেছেন। আপনার জমি ছিল, আপনার এখন জমি হারায় গেছে, জমি নাই হয়ে গেছে। আপনি কোনোদিন ট্যাক্স দেন নাই, এখন আপনাকে জমিদারকে বছরে বছরে টাকা দিতে হয়। টাকা না দিলে আপনাকে কেউ একসময় মারতো না, কিন্তু এখন আপনাকে মারে, মারধর করে। ঢাকা শহর খালি হয়ে গেছিল আপনার ব্রিটিশ বেনিয়াদের কারণে এবং জমিদার সিস্টেমের কারণে। মানুষজন সব গ্রামে চলে গেছিল, কারণ তার কিছু নাই এখানে করে খাবার মতো। তার যে পেশা ছিল, সব পেশা ধ্বংস হয়ে গেছে। ওকে, আমরা প্রশ্নটা শুরু করেছিলাম যে কিভাবে রাজনৈতিক সম্পৃক্ততা মানে হলো। আপনারা কেন ধরেন যে মানে এটার সঙ্গে এটা যুক্ত, আমি কিছু উত্তরও পাচ্ছি, তবু প্রশ্নটা করা, মানে এবি পার্টি কেন গঠন করেছিলেন? এবি পার্টি গঠনের প্রসেসের সাথে ধরেন লম্বা সময় আমরা যারা দেশের বাইরে আছি, আমরা তো বাংলাদেশ নিয়ে ভাবতাম। শত শত হাজার হাজার স্টুডেন্ট আছে, ইউরোপ আমেরিকায় লেখাপড়া করতেছে, আমাদেরই বন্ধুবান্ধব ছিল, সিনিয়র জুনিয়র, যা তার ভিতরে যারা রাজনীতি সচেতন ছিল। এই অংশটা আমরা প্রায় বসতাম, দেশে কি হচ্ছে না হচ্ছে। আমি যখন যাই তখন আওয়ামী লীগ ক্ষমতায় 2001-এ, কয়েক মাস পরে বিএনপি আসলো, এরপর আবার আওয়ামী লীগ আসলো। তো এই পুরো চক্র দেখলাম। তো চক্র দেখে 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 এক সময় 13-14 সালের দিকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি যে আসলে এই বিএনপি আওয়ামী লীগের এই চক্র দিয়ে আসলে পলিটিক্স কোনো পরিবর্তন হবে না। কারণ 2টা রাজ পরিবারের কারণে যেটা হচ্ছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে না। এই জন্য দেখবেন যে আপনি চরিত্র বিবেচনা করেন, দেখবেন যে বিএনপি আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল না। এটা হচ্ছে 2টা পরিবারের 2টা ট্রেড লাইসেন্স করা, রেজিস্টার করা 2টা কোম্পানি।
এবং এই কোম্পানিতে চাকর বাকর আছে, কর্মচারী আছে, কিন্তু রাজনৈতিক নেতাকর্মী নাই। এবং আপনি চরিত্র দেখেন, বড় বড় নেতাকর্মীকে দেখবেন তারেক রহমানের গাড়ির সামনে পিছনে দৌড়ায়। আপনি ইংল্যান্ডে যারা রাজনীতি করে তারা প্রাইম মিনিস্টারের গাড়ির পিছনে তো কেউ দৌড়ায় না, কাউকে দেখিনি তো কোনোদিন। কারণ ও যে প্রাইম মিনিস্টার, ওকে শুধু নেতাই মনে করে, সে ওই দলটা করে, কিন্তু সে তার কর্মচারী মনে করে না। একটা ডিগনিফাইড রিলেশনশিপ আছে, একটা সম্মানজনক রিলেশনশিপ আছে। কিন্তু শেখ হাসিনা সাপেক্ষে আওয়ামী লীগ যারা করে এবং এই জিয়া পরিবার সাপেক্ষে বিএনপি যারা করে, এরা দেখবেন আচার ব্যবহারে কিন্তু কর্মচারীর মতো, তাদেরকে মেনে চলতে হয়, তাদের বস আছে, নেতা নাই। তো এই কর্মচারী মালিক সাপেক্ষে কোম্পানি হয়, রাজনীতি হয় না। এই দুইটা রাজনৈতিক দলের এইটা হলো একটা বড় সংকট। এবং দেখেন, হাসিনাকে পালাইতে হয়েছে মানেটা কি, পুরো আওয়ামী লীগটাকে পকেট করে চলে যেতে হয়েছে। আওয়ামী লীগটাকে হাসিনা কিন্তু তার ভ্যানিটি ব্যাগে করে একসাথে প্লেনে করে নিয়ে গেছে। নেতা যদি থাকতো, যদি দলে সমস্যা হয়, দল থাকতো, তাহলে কি করতো? একটা লোক চলে গেছে, একটা লোক মারা গেছে, একটা লোক নিহত হয়েছে, আপনি কমিটি করে ইমিডিয়েটলি ভাইস প্রেসিডেন্ট যে কোনো একজনকে দায়িত্ব দিবেন। আমেরিকাতে কি হয়, ধরেন নর্মালি পৃথিবীতে কি হয়, আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলছে না, কি করছে? আরেকজনকে সুপ্রিম কাউন্সিল বসে আরেকজনকে আপনার আয়াতুল্লাহ গ্রান্ড আয়াতুল্লাহ বানিয়ে দিচ্ছে না? ডেফিনেটলি। এই জায়গায় আপনি ধরেন যে বিশেষত তরুণদের জন্য কি মেসেজটা দিবেন? আমি আরো স্পেসিফিকলি বলি, ছাত্রদল কিংবা ছাত্রলীগ বা যারা তরুণ, মোটা দাগে তরুণ যারা ধরেন যে রাজনৈতিকভাবে সম্পৃক্ত, তাদের ব্যাপারে এই যে আপনি যেটা বললেন যে দুইটা পার্টি মূলত কোনো পার্টি না, এগুলো একটা কোম্পানি। তো এই ক্ষেত্রে তরুণদের করণীয় কি? তাদের বোঝাপড়ায় কোন জায়গায় গলদ আছে বলে মনে করেন? হ্যাঁ, ওই জায়গাটাতে আসতেছি। তো এবি পার্টি করার জায়গাটা হচ্ছে, আমরা তখন মোটা দাগে একটা গ্রুপ এইটা বসে এটা সিদ্ধান্ত নিলাম যে এই দলগুলো আর কারেকশন লেভেলে নাই, যে আপনি এদের সাথে কাজ করে, অনেকে এরকম পরামর্শ দিয়েছে যে আমরা একটা পুরো সেট মিলে একটা দল করা মানে একটা দলের ভিতরে ঢুকে যাই, ধরেন বিএনপির সাথে কাজ করা শুরু করি। তো বিএনপির সাথে কাজ করলে পলিসি লেভেলে দলটাকে চেঞ্জ যদি করা যায় আর কি। তো আমরা এদের নেতাদের সাথে মিশে দেখেছি যে আসলে পলিসি লেভেলে কাজ করা, পলিসি লেভেলে পলিটিক্স করার মতো তারা আসলে কেপেবল না। এই সফটওয়্যার এক্সপায়ার হয়ে গেছে। এই পুরাতন সফটওয়্যারে ঘষা মাইজা এত পরিমাণ জং ধরছে যে আপনি আর নতুন কিছু প্রোগ্রেসিভ কিছু করতে পারবেন না। ওই কনফিডেন্সের জায়গা থেকে আমরা বোধ করেছি যে একটা নতুন পলিটিক্যাল ইনিশিয়েটিভ দরকার, নতুন রাজনীতি করা দরকার, বিনির্মাণ। এবং এবি পার্টির শুরুর দিককার বক্তব্যগুলো যদি দেখেন, আমরা বারবার বলেছি যে পলিসি বেস পলিটিক্স, সমস্যা সমাধানের রাজনীতি। মানে একটা বাংলাদেশের ক্যালেন্ডারে দেখবেন প্রতি বছর একই মাসে একই ধরনের সমস্যা হয়। যেমন ধরুন যখন রমজান মাস আসে, দেখবেন একই ধরনের সমস্যা আছে। দুইটা ঈদের ছুটি যখন হয়, একই ধরনের সমস্যা আছে। বর্ষাকাল আসতেছে, সারা বাংলাদেশের জনগণের ভোগান্তি একই রকম। বন্যার সিজন আসতেছে, আপনি আমি এক্স্যাক্টলি জানি বাংলাদেশের কোথায় কোন দিন থেকে কোন মাসে বন্যা হবে, কিভাবে সাফারিংটা হবে, কোন কোন এলাকা ডুববে, কয়জন মারা যাবে, এটা কিন্তু আমাদের খুব ধারণা আছে। হজের মৌসুম আসতেছে, কয়দিন পরে আপনি দেখবেন প্রেস ক্লাবের সামনে হাজিরা দাঁড়ায় আছে যে আমরা তো টাকা পয়সা দিছি, এখন আমাদের হজের ভিসা দিতেছে না। এই যে দেখবেন পুরো একই জিনিস, যে সারের মৌসুম আসতেছে, সার পাবেন না, কীটনাশক পাবেন না, বীজ পাবেন না, ডিজেল পাবেন না। তাহলে এই সোনার বাংলায় একই সমস্যা প্রতি বছর ঘুরে ফিরে আসতেছে। এই সোনার বাংলার নাগরিকরা এইটা প্রতি বছর দেখতেছে, দেখা একই কোম্পানি একই কর্মচারীরা আবার ভোট দিয়ে নেতা বানাইতেছে। এই সফটওয়্যারে প্রবলেম আছে। এই যে সোনার বাংলায় যে আমাদের এত কোটি কোটি মানুষ, সফটওয়্যারে মানে খুবই গভীর সমস্যা আছে এই সফটওয়্যারে। এই জন্য যেটা আমরা বারবার বলছি যে এই দেশে নাগরিক নাই তো, বাসিন্দা আছে, পশু পাখিও বাসিন্দা। গরু ছাগল থাকে না আপনার আমার বাড়ির পাশে, গরু ছাগল কুকুর বিড়াল মহল্লায় থাকতেছে না? আপনিও থাকেন, আমিও থাকি। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সামনে ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনপালস থেকে।